ঘোর অমানিসা কেড়ে নিয়েছে আশা, দিয়ে গেছে শুধু হতাশা। হতাশায় দুঃখ এসে দুয়ারে দিচ্ছে উঁকি, সুখ দিয়ে গেছে আজ ফাঁকি। দিশার সুখের স্বপ্ন মেঘনায় হয়েছে বিলীন। ঝড় তুফানে উত্তাল মেঘনায় পড়ে গেলে দিশা মিনিট দুয়েকের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। উত্তাল মেঘনার স্রোত অজ্ঞান দিশাকে ডুবিয়ে দেয়নি, ধাক্কিয়ে ধাক্কিয়ে স্রোত দিশাকে নিয়ে যায় মাইলের পর মাইল দূরে। সেখানেও বয়ে গিয়েছিল ঝড়। ঝড়ে একদম তীরের সাথের একটি রেইনট্রি গাছ গোড়াসহ উল্টিয়ে পড়েছিল মেঘনায়। তীরের কাছে গাছের গোড়ার কিছু অংশ উঁচু হয়েছিল পানির ওপরে। ঝড় স্রোত দিশাকে এনে সে রেইনট্রি গাছের গোড়ার সাথে আটকে দেয়। দিশার চুল আর মাথার নেটের ওড়না আটকে যায় গাছের গোড়ায়। আটকে গিয়ে পানিতে ভেসেছিল অজ্ঞান দিশা। ৪০ জনের একদল ডাকাত বড় ট্রলারে করে মেঘনা পাড়ি দিয়ে পার্শ্ববর্তী জেলা শহরে যাচ্ছিল জুয়েলার্সে ডাকাতি করতে। জুয়েলার্সে ডাকাতির প্রস্তুতি হিসেবে আগেভাগেই রওয়ানা দিয়েছিল তারা, কারণ জেলা শহরের মার্কেটের সব কিছু বুঝে শুনে পজিশন নিয়ে ডাকাতি করতে হবে তাদেরকে। রাত ৯:১০টার কিছুক্ষণ পরে ট্রলারে করে পাড়ি দিচ্ছিল মেঘনা। নদীতে স্রোত থাকায় তীর ঘেঁষেই যাচ্ছিল ডাকাতদের ট্রলার। ডাকাত দল যখন মেঘনা পাড়ি দিচ্ছিল তখন ঝড় ছিল না। তীর ঘেঁষে ট্রলার যাওয়ার সময় হঠাৎ করেই ডাকাত সর্দার তৈয়বের নজরে আসে মেঘনায় উল্টে পড়া গাছের গোড়ার সাথে মানুষের মতো কিছু একটা আটকে আছে। ট্রলার নিয়ে কাছে গিয়ে দেখা যায় এক নববধূর লাশ গাছের সাথে আটকে আছে, কিন্তু এ নববধূর গায়ে অনেক সোনার গয়না। তাই ডাকাত সর্দার সোনা গয়নার লোভে সে নববধূর লাশ ট্রলারে তুলে নেয়। কিন্তু ট্রলারে ওঠানোর সময় ডাকাত সর্দার তৈয়বের খেয়াল হয় যে এ নববধূর শরীর গরম। মুহূর্তেই ডাকাত সর্দার তৈয়ব চিৎকার করে বলে ওঠে, হেই মায়ার লগে তো অহনো জান আছে, আজকে যাত্রা ক্যান্সেল। মায়াডার এখন আমার বউর কাছে আমার বাড়িতে নিয়ে যাই তৈব। তাছাড়া মায়াডার গায়ে তো অনেক সোনা গয়না আছে। আজকে আমাকে ওই সোনা গয়না দিয়েই চলবো। সোনার দোকানে ডাকাইতি আগামীকাল করমু। ডাকাত দলের ৭০ ভাগ সদস্যই সর্দার তৈয়বের সাথে একমত হয়, কিন্তু ৩০ ভাগ সদস্য তৈয়বের প্রতিদ্বন্দ্বী মোশতাকের পক্ষের লোক। মোশতাক তৈয়বকে বলে ওঠে, হ, যাত্রা ক্যান্সেল করমু। যাত্রা ক্যান্সেলের কারণে মায়াডারে তুমি আমার লগে বিয়া দিবা সর্দার? কারণ আজকে তো সোনার দোকানে ডাকাইতির কথা ছিল, ওর গাড়ে ডুক সোনা গয়নায় তো আমাকে পোষাইব না। এই কথা বলেই দিশার গালে হাত দেয় লম্পট মোশতাক। মুহূর্তেই মোশতাকের হাতে লাথি দিয়ে হাত সরিয়ে ডাকাত সর্দার তৈয়ব বলে ওঠে, এটা মাইনসের বউ দেওস না, এই মায়া বউ সাজুন না, মাইনসের বউ তোর লগে বিয়া দিমু কেমনে? ডাকাত সর্দার তৈয়ব সারেংকে ট্রলার ঘুরিয়ে ডাকাতের এলাকার দিকে ফিরিয়ে নিতে বলে। সারেং ট্রলার ঘুরিয়ে নেয়, কিন্তু মোশতাক বলে ওঠে, তোমার কথাই থাকলো সর্দার, যাইমু নাইসকে ডাকাইতে করতে। তয় শর্ত হইছে মায়াডা তোমার বাড়িত যাইব না, মায়াডা যাইব আমার বাড়িত। মোশতাকের কথা শুনে ডাকাত সর্দার তৈয়ব চিৎকার করে মোশতাককে বলে, তোর বাড়িত যাইব মানে? তোর বাড়িত তুই একলা তাহস, ৭ খাটগান বিয়ে করছস তুই। তোর পরনের লোভের কারণে ৭ ভয়ের এক বউও তোর লগে থাকলো না। বহুত মায়াগো সর্বনাশ করছস তুই। তোর বাড়িত দিমু আমি মায়া? তোর বয়স ৫০-৫২, আমার বয়সে ৫০-৫২। মাইসের এই নতুন বউ আমাগো মায়ের বয়সী। এই মায়া নিয়ে এইসব কথা কইতে তো শরম লাগে না? অবশ্য তোর আবার শরম কি এর? কয়েকদিন পর পুরি তো মায়া মাইসের লোকে ধরা খাস, মানুষ দিয়ে তোরে সারাই আনতে হয় আমার। মোশতাক চিৎকার করে সর্দার তৈয়বকে বলছে, ভুইলা যাইস না তৈয়ব, আমার বাপে এই ডাকাত দলের সর্দার ছিল। আমার কথা তোর মানতেই হইব, নাইলে সর্দারগিরি ছেড়ে দিতেইব তোর। কারণ আমারে সাইড করিয়া তুই নিজে সর্দার হইছস। তের নিজের দোষে তুই সর্দার হইতে পারস নাই। রূপের নেশা আর নারীর নেশা থাকলে ডাকাতির লাইনে সফল হন যায় না। তোর নারীর নেশা আছে দেইখাই তোর বাপে তোরে থুয়া আমারে সর্দার বানায় রাইখা গেছে। তাইলে মায়া তোর বাড়িতেও যাইব না, আমার বাড়িতেও যাইব না। মায়া এটা আমাগো আস্তানায় থাকবো, আমাগো আস্তানায় থাইকা রানবো বাড়বো আর আমগো কাম করব। এবার তৈয়বের পক্ষের এবং মোশতাকের পক্ষের সব ডাকাতরাই সায় দিয়ে উঠেছে। হ, সর্দার এটাই ঠিক আছে, আমাগো আস্তানায় থাকবো এই মায়া। ডাকাত সর্দার তৈয়ব গম্ভীরভাবে সবার সিদ্ধান্ত মেনে নিয়ে বলছে, ঠিক আছে, মাইয়াডা আগে সুস্থ হোক, তারপরে বোঝন যাইব কি কাম করব। হ, আগে তো সুস্থকরণই লাগবো। আমি ওর প্যাডের পানি বাইর করে দিতেছি। কথাটা বলেই দিশার পেটে হাত দিতে যাচ্ছিল মোশতাক, কিন্তু মুহূর্তেই তৈয়ব লাথি দিয়ে মোশতাকের হাত সরিয়ে দিয়ে বলে ওঠে, খালি তো মায়া মানুষের দিকে নজর তর, বয়স তো কমই নাই, এবার ভালো হইয়া যা। এই মায়া সুস্থকরণের দৈত্য আমার,
দিশাকে উঠিয়ে তৈয়ব ট্রলার ঘোরানোর আদেশ করার পর থেকেই সারেং ডাকাতদের এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যখন ডাকাতদের এলাকার তীরের কাছাকাছি চলে এসেছিল ট্রলার, তখন ডাকাত সর্দার তৈয়ব নিজ স্ত্রী রহিমা বিবিকে ফোন দিয়ে বলেছিল, পরীর মা, আমি আস্থানার বাবুরচিরে বাড়িত পাঠাইতাছি। তুই শিগগির আমার যমজ মাইয়াগরে নিয়ে আস্তানায় আয়। গাঙ্গে একটা আধামরা বেউস নতুন বউ পাইছি। আমার যমজ মাইয়াগরে নিয়া তুই অরে সুস্থ করতে আয়। যখন ট্রলার তীরের কাছাকাছি চলে এসেছিল, তখন ট্রলার থেকে নামিয়ে তৈয়ব সর্দার দিশাতে নিয়ে এসেছিল আস্থানায়। আস্থানায় এসে দেখে তার স্ত্রী রহিমা বিবি যমজ মেয়েদেরকে নিয়ে হাজির হয়েছে। রহিমা বিবি মেয়েদেরকে নিয়ে দিশাকে ধরে ভ্যান থেকে নামিয়ে নিয়ে গেছে সর্দারের রুমে। তৈয়ব সর্দারও ওদের সাথে রুমে গেছে। রুমে গিয়ে আলো জ্বালাতেই রহিমা বিবি স্বামীকে বলে উঠেছে, ঠিক আছে, আপনি টেনশন কইরেন না, আমি অহনি আইতাছি। রহিমা বিবি, পরীর বাপ, মাইয়ারা চেহারাটা তো একদম আমাগো পরীর মতো। পরী বাইচা থাকলে এমনই থাকতো। এরপরে ডাকাত সর্দার তৈয়ব রুম থেকে চলে যায়। তখন থেকেই যমজ মেয়েদেরকে নিয়ে দিশার জ্ঞান ফেরানোর চেষ্টা করে যাচ্ছে রহিমা বিবি। এখনও জ্ঞান ফেরেনি দিশার। মোহনার এসে নদী হারাবার আগেই ফিরে যায় যদি, সাগর কেঁদে যায় হেথায় শুধু বিরহ ব্যথায়। মোহনায় এসে ফিরে যাওয়া সাগরের মতো বিরহ ব্যথা নিয়ে রাতভর দিশাকে খুঁজতে খুঁজতে দিশেহারা সুহৃদ। রাহিদকে নিয়েই স্পিড বোটে করে দিশাকে খুঁজে যাচ্ছে সে। নৌবাহিনী, নৌ পুলিশও দিশাকে খুঁজে খুঁজে আজ ক্লান্ত, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তারা দিশাকে। কিভাবে পাবে তারা দিশাকে? দিশা তো অভিযান শুরু হওয়ার আগেই ডাকাতদের হাতে চলে গেছে। সুহৃদ ভাবছে, তবে কি দিশা মরে গেছে? তবে কি আর পাবো না দিশাকে? চিরতরে হয়ে গেল বউডুবি। এদিকে দিশাকে আস্থানায় আনার পর থেকেই ডাকাত দলের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। দিশাকে নিয়ে সব ডাকাতরা বলাবলি করছে, এই মায়া আমাকে আস্তানা রাখুন যাইব না, তাইলে এই মায়া নিয়ে আমাকে নিজেকে মধ্যে ঝামেলা শুরু হইব। এই মায়া বাঁচাইতে যায় আজকে আমরা স্বর্ণের দোকানে ডাকাইতে করতে পারি নাই, বড় লস হইছে আমাকে। মায়া এডারে পতিতা পাড়ায় বেচ্চা দিমু, তাইলে লসের টাকাও পাউন যাইব, আর আস্তানায় রাহুনের ঝামেলাও থাকবো না, আমাকে নিজেকে মধ্যেও জ্ঞানজাম হইব না। দিশাকে পতিতালায় বিক্রি করার সিদ্ধান্ত দলের সবাই তৈয়বকে জানিয়েছে। তৈয়ব চুপ করে আছে। এদিকে মোশতাক চিন্তা করছে যেভাবে হোক এ নববধূকে সে আস্থানায় রাখবে এবং এর সতীত্ব সে নষ্ট করবে। তৈয়ব পড়েছে মহাবিপদে। রহিমা বিবি সর্দারের রুমে বসে দিশার সেবা করতে করতে সবই শুনেছে ডাকাতদের কথা। যমজ মেয়েদেরকে নিয়ে পেটে চাপ দিয়ে দিশার পেট থেকে পানি বের করে ফেলছে রহিমা বিবি। দিশা এখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে দিশা। রহিমা বিবি ডেকেছে স্বামী তৈয়বকে। স্বামী তৈয়বকে ডেকে বলেছে, পরীর বাপ, মাইয়াডারে আমি পতিতা পাড়ায় বেচতে দিমু না। মাইয়াডার মুখটা একদম আমার পরীর মুখটার মতো গোল গাল, গার রংটাও পরীর মতোই সুন্দর। আমার পরী বাইচা থাকলে ওর বয়সেই থাকতো, হয়তো ওর মতোই দেখতে হইতো। পরী নাই, কিন্তু আমাগো ঘরে তো আরও মাইয়া আছে। মাইনসের মাইয়া বেচা দিলে আল্লাহ সইব না। সবার সিদ্ধান্তের কথা নাই শুনলে আমার সর্দারগিরি থাকবো না রে। ওরে পতিতা পাড়ায় বেচ্চা দিতে হইব, এটা ছাড়া উপায় নাই। ওর স্বামীরে খুঁজতে পুলিশের কাছে তো আমরা যাইতে পারবো না, পুলিশ এমনি আমাকে খোঁজে। দেখেন পরীর বাপ, আমনের কারণে আমি আমার পরীরে হারাইছি, এই মাইয়া আমি হারাইতে চাই না। পরীরে হারাইছস তুই তোর দোষে, আর এই মাইয়া পতিতা পাড়ায় না বেচলে আমার সর্দারগিরি তো ঝাড়তে হইব। উল্টে সবাই মোশতাকের লগে মিললে আমারে ডাকাত দলতিতে বাদ দিতে পারে, তখন খাবে কি? দেখেন পরীর বাপ, মাইয়াটা যদি না পাইতেন তাইলে কি দলের মাইনসে ওরে বেচতে পারত? মাইয়াটা না পাইলেও তো আমনের দলের মাইনসে চলতো। দলের সবাই যা কয় ওটাই মানতে হইব। দলের মাইনসে তো আমনের কথা হনে না। আমনে কেমন সর্দার? এবার ডাকাত সর্দার তৈয়ব রাগের সাথে স্থির রহিমা বিবিকে বলছে, তুই বেশি কথা শিক্ষা গেছস পরীর মাস, খুব বেশি কথা কস তুই। জানোস না দলের মধ্যে মোশতাক ডাকাত আমার শত্রু। আমাকে আস্তানায় রাখলে মোশতাক ডাকাই তোর ক্ষতি করব। আস্তে আস্তে প্রায় সব ডাকাইতে ওর ক্ষতি করতে চাইব। ওরা রাইকে ঝামেলায় পড়তে চাই না, পতিতা পাড়াই বেশ মরে। আমনে খালি মাইয়াটা সুস্থ হন পর্যন্ত আমাগো বাড়িতে রাখনের ব্যবস্থা কইরা দেন। আমি ওরে একবার বাড়িতে নিয়া যাই, তারপর বাড়িতে নিয়া কি করতে হইব ওইটা আমি বুঝমু। আমার মাথায় কি বুদ্ধি তোর চেয়ে কম আছে? আমি প্রথমে ওরে আমার বাড়িতে নিতে চাইছিলাম, মোশতাক ডাকাত গ্যাঞ্জাম লাগাইছে। এইসব কথা তুই বুঝোস না। তুই এক কাম কর, ওর গায়ে যত গয়না আছে সব খুলে আমার কাছে দে। আমি গয়না নিয়ে যাইয়া দলে সবাই গয়না দেখাইয়া বুঝাইমু, বুঝাইয়া কইমু সুস্থ পর্যন্ত মায়া আমার বাড়িতে থাকবো। কয়া দেখি কি হয়।
রহিমা বিবি যমজ মেয়েদেরকে নিয়ে সব গয়না খুলে নিচ্ছে দিশার গা থেকে। আঙুলের হীরের আংটি দেখে রহিমা বিবি ভাবছে, আমার স্বামী তো ডাকাতি কইরা জীবনে অনেক সাদা পাথরের সোনার আংটি আনছে, কিন্তু এমন ডিজাইনের আংটি তো জীবনেও দেখি নাই। প্রায় সব গয়না খুলে নিয়ে রহিমা বিবি দিয়েছে ডাকাত সর্দার স্বামী তৈয়বের কাছে। তৈয়বের হাতে গয়না দিয়ে রহিমা বিবি বলছে, পরীর বাপ, একটু ভালো মতো বুঝাইয়েন সবাইরে, আর আমনেরেও আমি কয়া রাখতাছি, মাইয়াডারে নিতে না পারলে আমি কিন্তু বাড়ির যাইমু না পরীর বাপ। এইটা মনে রাইখাই সবাইরে আজ আমনের বুঝাইতে হইব। ডাকাত সর্দার তৈয়ব সব গয়না নিয়ে ডাকাত দলের সদস্যদেরকে দেখায়। গয়না দেখিয়ে সদস্যদেরকে বলে, অনেক টাহার গয়না পাইছি, মায়াডারে তাড়াতাড়ি সুস্থ করানো উচিত। ওরে সুস্থ করতে সময় লাগবো। আমার বউ আর মায়ারা তো আস্তানা সবসময় থাকবো না, এই কারণে আমি চিন্তা করছি মায়াডারে আমার বাড়িতে ফাটাইমু। আমার বাড়িতে নিয়েই আমার বউ আর মায়ার ওরে সেবা করব। অধিকাংশ ডাকাতি সম্মতি দিয়ে বলে ওঠে, ঠিক আছে সর্দার, আমনের বাড়িতে নিয়েই সুস্থ করুক। তয় সুস্থ ওইলে কিন্তু আমরা অরে পতিতা পাড়ায় বেইচা টাকা লইমু, কথা কিন্তু এইটাই থাকব। তৈয়ব কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই মোশতাক বলে ওঠে, যা সুস্থ হয়েছে ওইটাতেই হইব। এ মায়া আস্তানার বাইরে আমি নিতে দিব না। তাইলে সর্দার এই মায়ার আর ফেরত দিব না। এ মায়া আমরাই সুস্থ করতে পারমু। এবার মোশতাকের পক্ষের লোকেরা বলে, মায়াটাই আস্তানায় থাকবো। মোশতাক ভাইয়ের কথাই ঠিক, আমরাই ওরা সুস্থ করতে পারমু। ভেতর থেকে সব কথা শুনেছে রহিমা বিবি। সে সর্দারের রুম থেকে বের হয়ে ডাকাতদের আলোচনার এখানে চলে আসে। এখানে এসে রহিমা বিবি সবার উদ্দেশ্যে বলে, দেখেন ভাই সাবেরা, মাইয়া মাইনসের অনেক সমস্যা থাহে। আমনেরা পুরুষ মাইনসে মাইয়া মাইনসের সব সমস্যা ঠিক করতে পারবেন না। আমনেরা অরে খালি আমার বাড়িত নিতে দেন, কথা দিলাম সুস্থ হইলে আমি মাইয়া ফিরাইয়া দিমু আমনেগো কাছে। ভাবি, আপনি ওরে বাড়িতে নিয়ে যান। সুস্থ হইলে আমরা ওরে আপনার বাড়ির থেকে আইনা প্রতিতা পাড়ায় বাইচা দিমু। ঠিক আছে, আমি নিয়া যাইতাছি। এবার তৈয়বের পক্ষ মোশতাকের পক্ষ উভয় পক্ষের সব ডাকাতেরা বলে উঠছে। সবাই সম্মতি দিলেও মোশতাক প্রতিবাদ করে বলে, এই মায়া আমি আস্তানায় থেকে নিতে দিব না। এই মায়া ভদ্রলোকের মায়া, ওরে বাইর হইতে দিলে হয় আমাকে পুলিশের কাছে ধরাই দিব, তখন আমাকে সবই শেষ হয়ে যাবো গা। মোশতাক পাল্টা হুমকি দিয়ে তৈয়বকে বলে, তোর আপন কে আছে এই ডাকাইত দলে? আছে কেউ তোর আপন? এত শক্তি দেখাস কেন তুই? আমরা 3 ভাই এই ডাকাইত দলে আছি, তোর সর্দারগিরি থাকবো না কিন্তু। প্রয়োজনে মাইয়া এইটা মাইরা ফালাইমু, কিন্তু আস্তানা দিয়া বাইর হইতে দিমু না। তৈয়ব পিস্তল উঠিয়ে চিৎকার দিয়ে বলে, দলে আমার আপন কেউ নাই ঠিক আছে, কিন্তু তোর মতো অমানুষেরও দলে আমার দরকার নাই। তোরে আমি গুলি কইরা মারমু, বাইর হ আমার সামনে থেকা। মোশতাক 2 ভাইকে সাথে নিয়ে আস্থানার বাইরে গিয়ে ফন্দি করতে থাকে কিভাবে এ নববধূকে আটকে রাখা যায়। মোশতাকের ইচ্ছে এ বউয়ের ক্ষতি করতে না পারলে প্রয়োজনে ওকে মেরে ফেলবে, তবুও সুস্থ ফেরত যেতে দেবে না। এদিকে রহিমা বিবি ডাকাতদের সম্মতি নিয়ে ডাকাত সর্দার তৈয়বের রুমে এসে দেখে দিশার জ্ঞান ফিরেছে। দিশা জ্ঞান ফিরতেই অপরিচিত জায়গা দেখে আতঙ্কিত হয়ে গেছে। সর্বোচ্চ শক্তি দিয়ে লাফিয়ে উঠে বসে জিজ্ঞেস করছে, আমি কোথায় এসেছি? এটা কোন জায়গা? আমি কিভাবে এসেছি এখানে? আমার ফ্যামিলিকে কোনোভাবে খবর দেয়া হয়েছে? রহিমা বিবি দিশাকে বলছে, মা গো, সব কথা পরে কইমু, তোমার নাম পরিচয়ও পরে জানমো। এইটা ডাকাইতের আস্তানা, তুমি এখনই আমাগো লগে চলো, নাইলে তোমার বিপদ হইব। ডাকাতের আস্থানার কথা শুনে দিশা বুঝতে পেরেছে যে সে সত্যিই বিপদে পড়েছে। রহিমা বিবি আর তার যমজ মেয়েলা দিশাকে ধরে উঠিয়েছে। দিশাও ওদেরকে ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ভেজা শাড়িতে জ্বরও এসে গিয়েছিল দিশার। মেঘনায় পড়ে স্রোতের ধাক্কায় পানি খেয়েছিল শরীরে তার। পানি জমে শরীরের স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হওয়ায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে গিয়েছিল দিশা। রহিমা বিবির মেয়েদেরকে ধরে দিশা দাঁড়াতে পারলেও কোনোভাবেই হাঁটতে পারছিল না সে। রহিমা বিবি এবং তার বড় মেয়ে তমা দিশাকে চিৎ করে শুয়ে কোলে নিয়ে বের করছিল আস্থানা থেকে। রহিমা বিবি ধরেছিল মাথার দিকে আর তমা ধরেছিল পায়ের দিকে। রহিমা বিবির 3 যমজ মেয়ের বাকি 2 জন পেছন পেছন আসছিল। তৈয়ব ডাকাতও পেছন পেছন আসছিল। বাকি ডাকাতরা আস্থানাই ছিল। মোশতাক ছিল ছোট 2 ভাইকে নিয়ে আস্থানার বাইরে। কিন্তু আস্থানার দরজা দিয়ে দিশাকে বাইরে বের করার পরই ঘটল দুর্ঘটনা। মোশতাক ডাকাত হঠাৎ দৌড়ে এসে
এসে একটি বড় লাঠি দিয়ে দিশার মাথায় আঘাত করে। মুহূর্তেই দিশা ওদের কোল থেকে পড়ে যায়। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে দিশা। মাথাও ফেটে গেছে দিশার। ওইদিকে দিশার পাশেই হয়েছে আরেক ঝামেলা। মোশতাক ডাকাতকে দিশার মাথায় আঘাত করতে দেখে পেছন পেছন আসা ডাকাত সর্দার তৈয়ব ক্ষিপ্ত হয়ে গুলি করেছিল মোশতাককে। কিন্তু মোশতাককে সর্দার গুলি করতে যাচ্ছে দেখে মোশতাককে সরিয়ে দিতে এগিয়ে এসেছিল ওর ছোট ভাই। ফলশ্রুতিতে গুলিবিদ্ধ হয় মোশতাকের ছোট ভাই। নিশানা ভুল হওয়ায় তৈয়বের মেজাজ খারাপ। এর মধ্যে দিশার মাথা ফেটে যাওয়ায় এখনই হাসপাতালে নিতে হবে। রহিমা বিবি পড়েছে মহা বিপদে। ডাকাত সর্দার স্বামী তার হাতে টাকা দেয় না, মেয়েদের পড়াশোনার খরচও দেয় না তৈয়ব। দুবাই প্রবাসী নিজ বোনের ছেলে সোয়েবের কাছ থেকে টাকা চেয়ে এনে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে রহিমা বিবি। কিন্তু এই মুহূর্তে তার হাতে কোনো টাকা নেই। সোয়েবের সাথে কথা বলতে পারলে সোয়েব দুবাই থেকে টাকা পাঠাবে, কিন্তু সোয়েবের ফোন বন্ধ। দুবাই প্রবাসী সোয়েব এই টাইমে ডিউটি ছেড়ে এসে ঘুমায়, হয়তো আজও ফোন বন্ধ করে ঘুমিয়েই আছে। ডাকাত সর্দার তৈয়ব দল সহ যেসব সোনা গয়না ডাকাতি করে আনে তার কিছু আস্থানায় জমা রাখে, কিছু সোনা গয়না ডাকাতেরা ভাগ করে নেয়। সেগুলো বিক্রি করে সে টাকা দিয়ে তাদের ব্যক্তিগত ও পারিবারিক খরচ চালায়, আর মাঝে মাঝে কিছু পছন্দের সোনা গয়না নিজেদের কাছে জমা রেখে দেয়। তৈয়বও ডাকাতি করে অনেক পছন্দের গয়না এনে বউকে আর মেয়েদেরকে দিয়েছে। রহিমা বিবি এবং মেয়েদের কাছে গয়না আছে, কিন্তু এত রাতে সোনার দোকান খোলা নেই। দোকান খোলা থাকলে রহিমা বিবি গয়না বিক্রি করে টাকা দিয়ে দিশার চিকিৎসা করাতো। যদিও মাঝে মাঝে ডাকাতি করে সুবিধা করতে না পারলে তৈয়ব বউ মেয়েদেরকে দেয়া গয়না নিয়ে যায়, সেগুলো নিয়ে বিক্রি করে দেয়। তাই গোপনে এখন গয়না বিক্রি করলে পরে তৈয়ব গয়না চাইলে রহিমা বিবিকে ঝামেলায় পড়তে হবে। তারপরেও আজ এই রাতে গয়না বিক্রির সুযোগ থাকলে রহিমা বিবি দিশার চিকিৎসার জন্য গয়না বিক্রিই করত, কিন্তু গভীর রাত বলে সেরকম কোনো সুযোগই তো নেই। এখন কি করবে সে? রহিমা বিবি এখনো আছে ডাকাতের ওখানেই। সব ডাকাতরা গুলিবিদ্ধ ডাকাতের কাছে আছে। এদিকে রহিমা বিবি জানে এ নববধূকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার টাকা তৈয়ব কখনো দেবে না, কারণ তৈয়ব তার বউ মেয়ের রোগ হলেও কখনো টাকা দেয়নি। সেখানে দিশার চিকিৎসার টাকা তো দেবেই না। তারপরেও রহিমা বিবি তৈয়বের কাছে গিয়ে বলছে, মাইয়াডার মাথা ফাটছে, হাসপাতালে নেওয়ান লাগবো, কিছু টাকা দেন। বেশি ঝামেলা করতাছস কিন্তু তুই। আর একটা কথা কইলে গুলি করে দিমু তোরে। তোর কারণে সব ঝামেলা হইছে। কইলাম মায়াডারে বাড়িতে নেওয়ান লাগবো না, কিন্তু তুই কথা শুনলি না। মায়াডারে তোর বাড়িতে নেওয়ানি লাগবো। এখন তুই যাই চিকিৎসা করা। তোর কারণে ডাকাত দিলেও আমার সমস্যা। তুই একসাথে 3টা যমজ মায়া জন্ম দিছস, আর বড় মায়াডারে তো হারাইছস তুই। একটা পোলা জন্ম দিতে পারস নাই তুই। আইজ আমার পোলা থাকলে ডাকাত দিলে আমার শক্তি থাকতো। 3টা যমজ মায়া জন্ম দিয়ে ডাকাতি করছস তুই আমার লগে। ডাকাতি করছি, ভালো করছি। আমি জানতাম আমার পোলা হইলে আমনে ডাকাইত বানাইতেন। এই কারণে আমি আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা কইছি, আমারে যে পোলা না দেয়। আল্লাহ আমার কথা হুনছে, আমারে পোলা দেয় নাই। তুই পোলা জন্ম দিতে পারস নাই। শোয়েবরে তো পোলার মতো ফালছস। শোয়েবরে তুই ডাকাত বানাইতে দেস নাই। শোয়েবের ডাকাত দলে থাকলেও আজ আমার দলের শক্তি থাকতো। পড়ালেখা করাইছস শোয়েবরে, চাকরি করতে বিদেশ পাঠাইছস। এখন যা, শোয়েবের কাছ দিয়ে টাকা আন। রহিমা বিবি চিৎকার দিয়ে রহিমা বিবিকে বলছে। রহিমা বিবি জানত তৈয়ব টাকা দেবে না। এ অজ্ঞান নববধূ নিয়ে কি করবে এখন রহিমা বিবি? নিরুপায় হয়ে কান্না করতে করতে যমজ মেয়ে 3 জন এবং নববধূকে নিয়ে ডাকাতদের ভ্যানে করে বাড়ির দিকে রওনা দিয়েছে রহিমা বিবি। ডাকাতদের আস্থানার বাবুর্চি ভ্যান চালাচ্ছে তাদেরকে নিয়ে। রহিমা বিবিকে কাঁদতে দেখে যমজ মেয়েদের বড় 2 জন টাকার দায়িত্ব নিয়েছে। কিছুক্ষণ পরে ভ্যান চলে এসেছে তৈয়বের বাড়িতে। যুগ যুগ ধরে এ অঞ্চলে বয়ে যাচ্ছে মেঘনা। ভাঙা গড়ার খেলায় এ নদীর তীরে গড়ে উঠেছে বহু জনবসতি। এসব জনবসতির আছে আলাদা পেশা, আলাদা ধর্ম আর আলাদা জীবন প্রণালী। মেঘনা তীরের এ জনবসতি বিভক্ত হয়েছে বহু গ্রাম, পাড়া এবং মহল্লায়। এখানকার কোনো কোনো গ্রামের লোকেরা জেলে, কোনো কোনো গ্রামের লোকেরা মাঝি, আবার কোনো কোনো গ্রামের লোক চাষা। তাছাড়া ভিন্ন ভিন্ন পেশাও আছে। এই যেমন তৈয়ব ডাকাত যে গ্রামে বসবাস করে সে গ্রামের অধিকাংশ পুরুষই ডাকাতি করে, রাতে বের হয়ে যায় ডাকাতি করতে। কখনো কখনো মেঘনার তীরবর্তী এলাকায় ডাকাতি করে, আবার কখনো ট্রলার নিয়ে মেঘনা পাড়ি দিয়ে ডাকাতি করতে দূরে চলে যায়। গ্রামের বিশেষ নাম থাকলেও এ পাড়া ডাকাত পাড়া নামে বেশি পরিচিত।
এ ডাকাতপাড়ার পাশের গ্রামের অধিকাংশ পুরুষ লোকের পেশা আবার চুরি করা, তাদের পাড়া আবার চোর পাড়া নামে পরিচিত। যাই হোক, ডাকাত সর্দার তৈয়বের যমজ ৩ মেয়ের নাম হচ্ছে তমা, তুলি আর তিথি। ওরা ৩জনই এবার ইন্টারমিডিয়েট পাশ করেছে। ডাকাত সর্দারের বড় মেয়ে তমা প্রেম করে পাশের চোর পাড়ার আসিফের সাথে, আর মেজ মেয়ে তুলি প্রেম করে ডাকাত পাড়ার হাসিবের সাথে। আর ৩ যমজের ছোট মেয়ে তিথি এখনো কারো সাথে প্রেম করে না। ওর যমজ বোনেরা চোর ডাকাতের ছেলের সাথে প্রেম করে, তাই তিথি হয়তো ভবিষ্যতে পুলিশের সাথে প্রেম করতে পারে। তমা আর তুলি চোর পাড়া আর ডাকাত পাড়ার ছেলেদের সাথে প্রেম করলেও ওদের প্রেমিক আসিফ আর হাসিব দুজনেই পড়াশোনা করছে। ভাগ্যের কাছে পরাজিত নবম শ্রেণী পাশ করা রহিমা বিবি মেয়েদেরকে ছোটবেলা থেকেই শিক্ষিত ছেলের কাছে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছে, তাই মেয়েরাও পুরো এলাকা বেছে শিক্ষিত ছেলেদের সাথে প্রেম করেছে। জেলা শহরের কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে তমা ও তুলির প্রেমিক আশিফ ও হাসিব। এরা দুজন আলাদা পাড়ার হলেও একই হাইস্কুল এবং কলেজে পড়ায় বন্ধুত্বের সম্পর্ক আছে আশিফ এবং হাসিবের মধ্যে। আজ দিশার এই বিপদের সময় তমা আর তুলি আর্থিক সাহায্য নিতে চাচ্ছে আশিফ ও হাসিবের কাছ থেকে। তমা ফোন দিয়েছে তার চোর পাড়ার প্রেমিক আশিফকে। আশিফের ফোনে রিং হচ্ছে। আশিফ ছিল ঘুমে। তমার ফোন দেখে আশিফ রিসিভ করে বলছে, হ্যালো তমা, হ্যালো। এত রাত্রে ফোন দিছো, কোনো সমস্যা? একটা ঘটনা হইছে, আব্বাই মেঘনায় একটা অজ্ঞান নতুন বউ পাইছে। অনেক সোনা গয়না পরা ভদ্রলোকের বউ এইটা। বউটা বাইচা গেছিল, কিন্তু মোস্তাক ডাকাইত বউটার মাথায় বাড়ি দিছে, মাথা দিয়া রক্ত পড়তাছে। এখন কি করবা? চিকিৎসা করমু, কিন্তু টাকা নাই। তুমি না ওইদিন কইছিলা নতুন মোবাইল কিনতে টাকা জমা করছো, কিছু টাকা নিয়ে আসো, তোমার টাকা আমি দিয়া দিমু। বউডারে এখন বাঁচাইতে হইব। আমার মোবাইল কেনার টাকা দিয়া মাইনসের বউ বাঁচাইমু কেন? কি কইলা? আসলে তুমি চোর পাড়ার পোলাতো, তুমি হইছ ছোট জাতের মানুষ, এই কারণে তোমার মনটাও ছোট। ডাকাইতেরা সবসময় বড় জাতের হয়, ডাকাইতেরা মাইনসের উপকার করে। তোমরা চোর পাড়ার ছোট জাতেরা মাইনসের মরণের সময়ও উপকার করতে চাও না। ঠিক আছে, আস্তাসি টাকা নিয়া। এই মধ্যরাতের শেষে টাকা নিয়ে আসলে কিন্তু আমারে 5 মিনিট জড়ায়া ধরতে হইব। ঠিক আছে, জড়ায়া ধরমু, কিন্তু মধ্য রাইতে জড়ায়া ধরলে জীবনে এই টাকা ফেরত পাইবা না। চের পোলা হইয়া ডাকাইতের মাইয়ার লগে চালাকি করছো, রাইতে জড়ায়া ধরলে তোমার টাকা মায়ের যাইব কিন্তু। তমার কথা শেষ হলে তুলি এসে তমার হাত থেকে ফোন নিয়ে প্রেমিক হাসিবকে ফোন দিয়েছে। রিংটোন শুনে হাসিব ঘুমের ঘোরেই ফোন রিসিভ করে বলছে, হ্যালো তুলি, হ্যালো। এত রাত্রে ফোন দিছো কেন? একটা বিপদ হইছে। কার বিপদ? তোমার আব্বার বিপদ? তুলি, না, একটা বউর বিপদ। আব্বাই মেঘনা একটা অজ্ঞান বউ পাইছে, মোস্তাক ডাকাইত বউটার মাথা ফাটায়া ফালাইছে। বউটার চিকিৎসা লাগবো। চিকিৎসা লাগলে চিকিৎসা করাও, আমি কি ডাক্তার নাকি? আমারে ফোন দিছো কেন? আমার কি কোনো দরকারে আশা লাগবো নাকি? তোমার আশা লাগবো, টাকা নিয়ে আসবা। চিকিৎসার টাকা নাই, তুমি টাকা দিবা। আমি ছাত্র মানুষ, টাকা দিমু কেমনে? আমারে কইছিলা না যে তুমি চাকরির কোচিংয়ে ভর্তির জন্য টাকা রাখছো, ওই টাকা নিয়ে আসবা, আমি পরে টাকা দিয়া দিমু। আমি টাকা দিমু না। শোনো, তোমার প্রেমিক মানে ওই চোর পাড়ার আসিফ টাকা নিয়ে আসতাছে। তুমি কিন্তু ডাকাইত পাড়ার লোক। ডাকাইত পাড়ার লোক হইয়া কোনোভাবেই চোর পাড়ার লোকের কাছে ছোট হওয়ান যাইবে না। ওরা হইছে নিচু জাতের লোক, খালি চুরি কইরা খায়। তুমি আমি ডাকাইত পাড়ার মানুষ, আমরা উচ্চ জাতের। তুমি টাকা না নিয়ে আসলে কিন্তু আজকা আমারেও ছোট করবা, তুমি নিজেও ছোট হইবা। তুমি না আসলে আমার যমজ বড় বইন তোমার সামনে আমি মুখই দেখাইতে পারমু না। ঠিক আছে, আসবো, তবে গভীর রাত্রে আমার লগে প্রেম করণ লাগবো। ওই কি কইলি তুই? অসুস্থ মানুষ সামনে থুইয়া আমি তোর লগে প্রেম করমু? এই, তুই আমারে চিনস? আমি ডাকাইত সর্দারের মাইয়া। ওই বউডার লগে তোর মাথা ফাটায়া তোরেও আজকে হাসপাতালে ভর্তি করমু। ভালোই ভালোই তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। ঠিক আছে। রহিমা বিবি বাড়িতে এনে অজ্ঞান দিশার কাপড় পাল্টে দিয়েছে। এরপরে আশিফ আর হাসিব এসে রহিমা বিবির 3 যমজ মেয়ে সহ দিশাকে নিয়ে গেছে উপজেলা হাসপাতালে। তখন শেষ রাত হয়ে গেছে। কর্তব্যরত ডাক্তার সব ঘটনা শুনেছে যে মেঘনায় এ মেয়েকে পাওয়া গেছে। জ্ঞান ফেরার মিনিট 3 মধ্যে ডাকাত মাথায় আঘাত করে আবার অজ্ঞান করে ফেলেছে। ডাক্তার উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে বড় হাসপাতালে নিয়ে যেতে বলেছে, কারণ যেভাবেই হোক রোগী মেঘনায় পড়ে গিয়ে নিশ্চয়ই তখন অনেক ভয় পেয়েছিল। সেখান থেকে জ্ঞান ফিরলেও মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
সে অবস্থায় মাথায় আঘাত পাওয়ায় বড় কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। মাথার আঘাতের তীব্রতাও পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে। সেই সব সুবিধা উপজেলা হাসপাতালে নেই। সকাল 6:30টার লঞ্চে দিশাকে উঠানো হচ্ছে মেঘনার ওপারে শহরের বড় হাসপাতালে নেয়ার জন্য। এদিকে দিশাকে মেঘনায় খুঁজতে এসে না পেয়ে পুলিশ ও নৌবাহিনী ফিরে গেছে। সুহৃদ এখনও স্পিডবোট নিয়ে পুরো মেঘনা ঘুরে যাচ্ছে। দিশাকে লঞ্চে উঠানোর সময় লঞ্চের কাছ দিয়েই সুহৃদের স্পিডবোট যাচ্ছিল। দিশাকে চিৎ করে কোলে নিয়ে নদীর পাড়ে রাখা কাঠের সিঁড়ি দিয়ে রহিমা বিবি এবং তমা লঞ্চে উঠাচ্ছিল। সুহৃদ স্পিডবোট থেকে দেখেছে যে একজন অসুস্থ মেয়েকে লঞ্চে উঠানো হচ্ছে। সুহৃদের স্পিডবোট তো নদীতেই ছিল, আর নদীতে ভাসমান লঞ্চ স্পিডবোট থেকে অনেক উঁচু থাকে। নদীর পাড় থাকে আরও উঁচু। সে উঁচু পাড় থেকেই কাঠের সিঁড়ি দিয়ে দিশাকে উঠানো হচ্ছিল লঞ্চে। লঞ্চের চেয়ে অনেক নিচুতে থাকা স্পিডবোট থেকে সুহৃদ দিশাকে লঞ্চে উঠাতে দেখেছে ঠিকই, কিন্তু দিশা তো ছিল রহিমা বিবি ও তমার কোলে চিৎ করে শোয়া অবস্থায়, আর মুখও ছিল বাঁধা। তাই নিচের স্পিডবোটে থাকা সুহৃদ নিচ থেকে দিশার শরীরের পেছনের অংশ দেখেছে। আর সিঁড়ি দিয়ে উঠানোর সময় দিশার শরীরের সামনের অংশ তো ওপরের আকাশের দিকে। তাছাড়া ওপরের আকাশে থাকা দিশার মুখও ওড়না দিয়ে পেঁচানো ছিল। তাই সুহৃদ ভাবতেও পারেনি যে এটাই দিশা, কারণ সুহৃদের কল্পনায় দিশা আছে এখনও বধূর পোশাকে। সুহৃদ ভাবছে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, দিশা বধূ বেশেই তো থাকবে। কিন্তু যে অসুস্থ মেয়েকে লঞ্চে উঠাতে দেখে পরনারী ভেবে সুহৃদ চোখ ঘুরিয়ে নিয়েছে, সে মেয়েই যে দিশা এটা ভাবনাতেও নেই সুহৃদের। মহলদিতে দিশার বাবাও মেঘনায় খোঁজ করিয়েছিল মেয়ের লাশ, কিন্তু কোথাও খুঁজে পায়নি মেয়েকে। সুহৃদের ওপরে ভীষণ ক্ষিপ্ত হয়েছে দিশার বাবা সবুজ শেখ। সুহৃদের বড়যাত্রীর সব মানুষ অক্ষত আছে, শুধু তার মেয়েটাই কেন মেঘনায় পড়ে গেল? এটাকে ষড়যন্ত্রের মতো মনে করছেন দিশার বাবা সবুজ শেখ। মামলাও করতে চেয়েছিলেন তিনি সুহৃদের বিরুদ্ধে, কিন্তু তানভীরের বউ তার খালু মানে দিশার বাবাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এটা সত্যিই একটি দুর্ঘটনা ছিল, এখানে সুহৃদের কোনো দোষ ছিল না। শেষ পর্যন্ত মামলা করেননি বাবা। সবুজ শেখ দিশার বাবার পুরো পরিবার। এদিকে জেলা শহরের হাসপাতাল থেকে দিশাকে বিভাগীয় শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছে একটি বড় দুর্ঘটনার পরে জ্ঞান ফিরতে না পেতেই মাথায় আঘাত পেয়েছে মেয়েটা। বড় ক্ষতি হয়ে গেছে এ মেয়ের। আসলে স্মৃতি হারিয়ে ফেলেছে দিশা। এখনই চিকিৎসা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন চিকিৎসা না করলে নিজে নিজে সুস্থ হয়ে স্মৃতি ফিরে পেতে বহু বছরও লেগে যেতে পারে। রহিমা বিবি পড়েছে বিরাট দুশ্চিন্তায়, কারণ এ মেয়ে দেখতে পরীর মতো হলেও মেয়েটা তাদের মেয়ে পরী নয়। স্মৃতিহারারও এ মেয়েকে এখন কিভাবে ফেরাবে ওর পরিবারের কাছে? শুধুই পরিবারের কাছে ফেরাতে না পারলেও তো ডাকাতরা ওকে নিয়ে যাবে, আবার ওর চিকিৎসা করতেও অনেক খরচ লাগবে। এত টাকা রহিমা বিবি কোথায় পাবে? আর দিশাকে নিয়ে যে লুকিয়ে থাকবে সেটাও তো থাকতে পারবে না সে। কয়দিন লুকিয়ে থাকবে? চিকিৎসা না করলে এ মেয়ে যদি কোনোদিন স্মৃতি ফিরে না পায়, তবে এ মেয়েকে নিয়ে কি করবে সে? এ মেয়ে তো বধূর সাজে ছিল, তাহলে তো ওর তো বিয়ে হয়েছিল। একজনের বউকে অন্যজনের সাথে বিয়েও দিতে পারবে না। ঘটনা জানাতে পুলিশের কাছেও যেতে পারবে না রহিমা বিবি, কারণ পুলিশ তখন সব ডাকাতদের সম্পর্কে জেনে যাবে। সেক্ষেত্রে স্বামী তৈয়ব ধরা খাবে, আর অন্যান্য ডাকাতরাও ধরা পড়বে। যারা ধরা না পড়বে তারা রহিমা বিবি এবং তার 3 মেয়ের ক্ষতি করবে। তাই পুলিশের কাছেও সাহায্য চাওয়া সম্ভব নয়। রহিমা বিবি এখন এই নববধূর চিকিৎসার ব্যাপারে কথা বলতে চায় বোনের ছেলে সোয়েবের সাথে। সোয়েব একদিকে রহিমা বিবির বোনের ছেলে, অন্যদিকে ভাসুরের ছেলে। সোয়েবের বাবাও ছিল তৈয়বের মতোই ডাকাত, কিন্তু ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিল সোয়েবের বাবা। সোয়েবের তখন বয়স ছিল মাত্র 1 বছর। সোয়েবের বাবার মৃত্যুর 3 মাস পরে সোয়েবের মা সন্তান জন্মদানকালে মারা গিয়েছিল সে নবজাতকও। সোয়েবের মা রহিমা বিবির যমজ বোন ছিল। এতিম রহিমা বিবির সৎ মা তার 2 সৎ মেয়েকে বিয়ে দিয়েছেন 2 ডাকাতের কাছে। ভাগ্যের নির্মম খেলায় পরাজিত হয়েছিলেন রহিমা বিবি। রহিমা বিবির বাবা ছিলেন থানা শহরের ব্যবসায়ী। 2 বছর বয়সে মাকে হারিয়েছিলেন রহিমা বিবিরা যমজ বোন 2। এরপরে ঘরে আসে সৎ মা। সেই সৎ মা অনেক অত্যাচার করলেও রহিমা বিবির বাবা পড়াশোনা বন্ধ করেননি মেয়েদের। 9ম শ্রেণীতে পাঠ্যাবস্থায় বাবা মারা যায় রহিমা বিবির। বাবার মৃত্যুর কিছুদিন পরেই সৎ মা 2 ডাকাত পাত্রের সাথে বিয়ে দিয়ে দেয় রহিমা বিবিদের যমজ 2 বোনকে। এ তৈয়ব ডাকাত এবং তার ভাই ছিল সৎ মায়ের আত্মীয়।
রহিমা বিবির জীবনে সুখ চাননি সৎমা। বোনের মৃত্যুর পরে ছোট সোয়েবকে রহিমা বিবি লালন পালন করে বড় করেছে। ভাইয়ের ছেলে বলে তৈয়বও কখনো বাধা দেয়নি। কিন্তু সোয়েব যখন যৌবনে পা দিল তখন থেকেই হলো সমস্যা। তখন থেকেই মৃত ভাইয়ের এই একমাত্র ছেলে সোয়েবকে ডাকাত বানানোর অনেক চেষ্টা করেছিল তৈয়ব। এই ডাকাত পাড়া থেকে প্রথম মাস্টার্স পাশ করা ছেলে সোয়েব। রহিমা বিবি অনেক কষ্ট করে সোয়েবকে মাস্টার্স পাশ করিয়েছিল, কিন্তু তৈয়ব সোয়েবকে ডাকাত বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। ডাকাত দলের কেউ গ্রেপ্তার হলে সে তৈয়বের পূর্ব পরিকল্পনা অনুসারে দলের অন্য ডাকাত সদস্যের নামের জায়গায় সোয়েবের নামও বলে দিত। বিনা দোষে সোয়েবকে গ্রেফতার করিয়ে জেল বন্দি করার ভয় দেখাত তৈয়ব। ভয় দেখিয়ে ডাকাত দলে যোগ দিতে বাধ্য করতে চেয়েছিল তৈয়ব। তৈয়বের চিন্তা হচ্ছে দলে নিজের আপন লোক ঢুকিয়ে তার সর্দারগিরি টিকিয়ে রাখা। সোয়েব কখনো ডাকাতি না করেও তৈয়বের ষড়যন্ত্রের কারণে ডাকাতি মামলার আসামি হয়েছিল 2 বার। সোয়েব পালিয়ে থেকেছিল তখন। রহিমা বিবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বুঝিয়ে শুনিয়ে থানায় বিভিন্ন তথ্য প্রমাণ পাঠিয়ে টাকা পয়সা খরচ করে সোয়েবের নাম বাদ দিয়েছিল ডাকাতি মামলা থেকে। রহিমা বিবি বুঝতে পেরেছিল যে তৈয়ব সোয়েবের পিছু ছাড়বে না। তাই রহিমা বিবি তৈয়বকে না জানিয়ে সোয়েবকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেছিল। নিজের মেয়েরা ছোট বলে ভালো মন্দ সব ব্যাপারে রহিমা বিবি সোয়েবের সাথেই পরামর্শ করে। আজও সে ফোন দিয়েছে সোয়েবকে। ফোন রিসিভ করে সোয়েব বলছে, খালা কেমন আছো? এরপরে রহিমা বিবি মেঘনা থেকে উঠিয়ে আনা এই নববধূর যাবতীয় ঘটনা খুলে বলেন সোয়েবকে। সব ঘটনা শোনার পরে সোয়েব বলছে, খালা তুমি বউডার চিকিৎসার ব্যবস্থা করো, টাকা আমি দিমু। রহিমা বিবি কিছুটা বিধা নিয়ে বলছে, পরের বউয়ের পিছনে লাখ লাখ টাকা অর্চ করবি বাবা। দেখো খালা, বউডার ফ্যামিলি যখন খুঁজা পাইমু দেখবা তখন ওরা ঠিকই আমাগো টাকা দিয়া দিব। টাকার জন্য বউডার ক্ষতিকরণ ঠিক হইব না খালা। তুই ঠিকই কইছস বাবা, তাইলে আমি ওর বড় চিকিৎসা শুরু কইরা দেই, তুই টাহা পাড়ায়া দে। রহিমা বিবি 4 দিন হসপিটালে রাখা হয়েছিল দিশাকে। এই 4 দিনে ঘটে গেছে অনেক ঘটনা। দিশার ফ্যামিলি এবং সুহৃদের ফ্যামিলি পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে দিশা আর বেঁচে নেই। মেয়ের মৃত্যু উপলক্ষে মিলাদের অনুষ্ঠানও আয়োজন করা হয়ে গেছে দিশার রাড়িতে। সুহৃদের সুখের আশায় দুঃখ বাসা বেঁধেছে। প্রেম প্রেম হৃদয় আজ ভরে গেছে বিরহ ব্যথায়। এনগেজমেন্ট আর বিয়ের দিন নিজের পছন্দে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলেছিল সে দিশার। সে ছবিগুলো আজ দেখতে পারছে না সুহৃদ। দিশাকে খুঁজতে গিয়ে ফিরে আসার কিছুক্ষণ আগে স্পিডবোট থেকে মেঘনায় পড়ে গিয়েছিল সুহৃদের মোবাইল। মোবাইল হারিয়ে যাওয়ায় নিজ হাতে তোলা দিশার ছবিগুলো এখন দেখতে পারছে না সে। এদিকে 4 দিন হসপিটালে রাখার পরে আজ দিশাকে নিয়ে আসা হয়েছে ডাকাত সর্দার তয়বের বাড়ি। দিশার হাঁটা চলা কথাবার্তা সবই ঠিক হয়েছে, কিন্তু স্মৃতি হারিয়ে ফেলছে দিশা। কয়েকদিন পরপর দিশাকে নিতে হবে ডাক্তারের কাছে। ডাকাত পাড়ায় খবর হয়ে গেছে যে সে নববধূ সুস্থ হয়ে তয়বের বাড়ি ফিরে এসেছে। ওইদিকে সেদিন রাতেই মোশতাকের ভাইয়ের মৃত্যু হয়েছিল তয়বের গুলি খেয়ে। মোশতাক পুরো ডাকাত দলকে খেপিয়ে তুলেছে তয়বের বিরুদ্ধে। দিশাকে নিয়ে যাওয়ার জন্য পুরো ডাকাত দল চাপ দিচ্ছে তয়বকে। তারা দিশাকে পতিতাপাড়ায় বিক্রি করবেই। তয়ব আজ বিকেলে আস্তানায় যাওয়ার আগে রহিমা বিবিকে বলে গেছে, মোশতাক পুরা দল খেপায় দিছে। দলে সবাই আমার লগে গ্যাঞ্জাম শুরু করছে। মায়াডারে পতিতা পাড়ায় বেচা দিতেই হইব। আজকে রাত বড় ডাকাতির কাম আছে আমাগো। আজকে ডাকাতির কাম শেষ করে নেই, তারপর কাল সকালে মায়াডারে বেচা দিতে নিমু। আমনে পারলেন না মাইয়াডারে বাঁচানোর ব্যবস্থা করতে? পরীর জীবনটা শেষ করলেন ডাকাতির কারণে। এই মাইয়াটার জীবনও নষ্ট করতে চাইতাছেন ডাকাতির কারণেই। আমনে নিজর জেতা 3 মাইয়ার জীবনও নষ্ট করণের চিন্তা করতাছেন এই ডাকাতির কারণেই। তয়ব কিছু বলতে যাচ্ছিল রহিমা বিবিকে, কিন্তু তখনই সেখানে এসে হাজির হয় দিশা। দিশাকে দেখে তয়ব চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে যায় আস্তানার উদ্দেশ্যে। দিশা ডাকাতি করার কথা এবং পরীর নাম সবই শুনতে পায়। দিশা জানে সে এই রহিমা বিবি এবং তয়বেরই মেয়ে। ডাক্তার দুর্ঘটনার কথা এখনই দিশাকে বলতে নিষেধ করেছে, কারণ তাহলে দিশা আরও বিপর্যস্ত হয়ে যাবে। তাই রহিমা বিবি এ মেয়েকে তার নিজের মেয়ে পরিচয় দিয়েই রেখেছেন। ওকে তো ডাকাতরা কাল সকালেই বিক্রি করে দিতে চায়। এ মেয়ে নিয়ে কি করবে এখন রহিমা বিবি? কিভাবে বাঁচাবে সে ডাকাতের হাত থেকে? কোনো উপায় আছে কিনা সে বিষয়ে পরামর্শ করতে রহিমা বিবি এখন ফোন দিয়েছে সোয়েবকে। সোয়েব কল রিসিভ করে হ্যালো বলতেই রহিমা বিবি করুণ সুরে বলে ওঠে, শোয়েব রে, ওই বউডারে তো কাল সকালেই বেচা দিতে চাই তোর খালু। আমি এখন কি করমু রে বাপ? পরে নিয়ে তুমি পলায়া যাও খালা। তাইলে আমার মাইয়াগো কি হইব?
তোমার মাইয়া 3 জনেরও তো সামনে বিপদ আছে। তোমার মাইয়া 3 জন আর ওই বউ নিয়েই পলায়া যাও। আমার মাইয়া তো এখন পরীর বাপে সংসার চালায়, পলায়া গেলে সংসার চলবো কেমনে? খালু সংসার চালাই ঠিকই, কিন্তু তোমার মাইয়াগো পড়াশোনা তো আমি চালাইছি। খালু তো ইন্টার পাশ করার পরে তোমার মাইয়াগরে বিয়ে দেওয়ানের ধান্দায় আর পড়াইতেও বেল না। ওরা 3 জনে বিয়ে বা অনার্সেও ভর্তি হইতে পারে নাই খালুর বাধার কারণে। এখন তুমি পলায়া যাও, তাইলে দূরে যায়া মাইয়াগরে পড়াইতেও পারবা, আর ওই বউডাও ডাকাইতার হাত থেকে বাঁচা যাইব। মেঘনা নদী হইয়া ওই পাশের সবচেয়ে বড় জেলায় পলায়া যাইবা। ওই জেলা থেকে বউডার চিকিৎসা করতে যাইতেও সুবিধা হইব। ওই জেলায় আমার এক বন্ধু আছে, কয়েকদিন আগেই দুবাই থেকে দেশে গেছে বন্ধু। আমি আমার বন্ধুরে কয়া ওই জেলা শহরে বাসা ভাড়া কইরা দিতাছি। ওই জেলায় গেলে তমা, তুলি আর তিথি আবার নতুন কইরা পড়াশোনা শুরু করব। আর টাকা টাকা আমি দিমু। তোমার কাছে খালুর যে সোনা গয়না আছে ওইগুলাও সব নিয়ে যাও, দরকারে ওইগুলাও আস্তে আস্তে বেচা দিবা। আমার মাইয়া তো এখন পরীর বাপে সংসার চালায়, পলায়া গেলে সংসার চলবো কেমনে? আমার মাইয়ার কারণে এত কিছু যে করতাছি, মাইয়াডার যদি কোনোদিন স্মৃতি না ফিরা আহে, ওর ফ্যামিলি যদি কোনোদিন খুইজ্জা না পাই, তাইলে এই মাইয়া নিয়ে আমি কি করমু? পরীর লগে তো আমার বিয়া ঠিক করা ছিল। এই বউ নাকি পরীর মতোই দেখতে। যদি বউডার ফ্যামিলি না পাওয়া যায় তাইলে বউডারে আমি বিয়া করমু। ঠিক আছে। বউডার নাম কি খালা? খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করছে শোয়েব। ওর নাম ঠিকানা জানার আগেই তো মোস্তাক ডাকায় দুর্ঘটনা ঘটায়া দিছে, কিছুই জানতে পারি নাই রে। ডাক্তারের নাম জিজ্ঞাইছে, পরও নাম কইতে পারি নাই। ডাক্তারেই ওর নাম রাইখা দিছে তৃপ্তি, কারণ ডাক্তারেরে কইছিলাম যে ওর চিকিৎসা শুরু করতে পারছি দেখা আমার মনটা তৃপ্তি হইছে, এই কারণেই ডাক্তারের তৃপ্তি নাম দিছে। আচ্ছা, আমি আমার বন্ধুরে কয়া ওই শহরে বাসা ঠিক করতাছি। তুমি আজ রাইতেই তৃপ্তিরে সহ তোমার মাইয়াগরে নিয়ে পলায়া যাও, নাইলে কাইল সকালে খালু ফিরে আসলে তৃপ্তিরে আর রক্ষা করতে পারবা না। সোয়েব যে শহরে যেতে বলেছে, এ শহর হচ্ছে সুহৃদের শহর। আজ রাতে ডাকাতপাড়া থেকে সুহৃদের শহরেই রওনা করে আসতে চায় রহিমা বিবি। কখনো কখনো জীবন থেকে ছুটি নিতে হয়, পালিয়ে যেতে হয় জীবনের সব পুরনো দায়িত্ব থেকে। হয়তো বাঁচার জন্য, নয়তো বাঁচানোর জন্য পালাতে হয়। আজ রহিমা বিবিও চাচ্ছে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যেতে। তৃপ্তিকে, দিশাকে বাঁচানোর জন্যই পালিয়ে যেতে চায় সে। ছোট মেয়ে তিথি খুবই খুশি পালিয়ে যাবে বলে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে 3 যমজের বড় 2 মেয়ে তমা ও তুলি। তমা তুলির প্রেমিকেদের বাড়ি এই এলাকার চোরপাড়া এবং ডাকাতপাড়া। এখান থেকে দূরে চলে গেলে তো আর প্রেমিকদের সাথে দেখা হবে না, তাই তমা আর তুলি যেতে চাচ্ছে না। কিন্তু তমা আর তুলিকে এখানে রেখে তো রহিমা বিবিও পালিয়ে যেতে পারবে না। এই অবস্থা দেখে 3 যমজ বোনের ছোট বোন তিথি বড় বোনদেরকে বোঝাচ্ছে, দেখ, তোরা প্রেম করস চোর ডাকাইতের পোলাগো লগে, এইসব মানুষের পোলারা ভালো হইব না। আমাগো আব্বাই যেমন মায়েরে জ্বালাইছে, আমাগরে জ্বালাইছে, এই চোর ডাকাইতের পোলারাও তেমনই তো করে জ্বালাইব। চোর ডাকাইতের পোলাগো লগের প্রেম বাদ দে, এর চেয়ে দূরের ভদ্র সমাজে গিয়া তোরা ভদ্র পোলাগরে পছন্দ করিস। তিথির কথা শুনে তমা আর তুলি তেলে বেগুনে জ্বলে উঠে বলছে, এই এলাকা চোর ডাকাইতের এলাকা, ভালো পোলা কই পাইমু? আর পছন্দ অপছন্দের তুই কি বুঝবি? তোরে তো আর কেউ ভালোবাসে না। এমন চোর ডাকাইতের পোলারা আমারে বহুত প্রেমের অফার দিছে, কিন্তু এই তিথি ছোট লোকের পোলাগরে কোনোদিন পাত্তা দেয় নাই। কারণ আমার বাপে হইছে ডাকাইত সর্দার, এই এলাকার রাজা আমার বাপে। এই এলাকার সবাই আমার বাপের নিচে আছে, এই কারণে সবাই আমাগর চেয়ে ছোট লোক। আমি ডাকাইত সর্দারের মাইয়া হইয়া ছোট লোকের পোলাগো লগে প্রেম করমু কেন? সাথে সাথে তমা তুলি তিথিকে বলে উঠেছে, আব্বাই তো আমাগো 3 জনের বিয়ার জন্যই ডাকাত পোলা ঠিক কইরা রাখছে। আমরা তো লুকায়া এলাকার শিক্ষিত পোলাগোর লগে প্রেম করছি। দেখবি আমাগো এইসব শিক্ষিত পোলার লগেই বিয়া হইব। তোর তো কোনো প্রেমিক নাই, তোর বিয়া হইব ডাকাইতের লগেই। জীবনেও না, ডাকাইত সর্দারের ছোট মাইয়া আমি। আমার বাপে এই এলাকার বড় লোক। তোরা 2 জন বড় লোকের মাইয়া হইয়া ছোট লোকের লগে প্রেম করছস। আমি কোনোদিন এলাকার চোর ডাকাইতের মতো ছোট লোক বিয়া করমু না। আব্বাই আমার লগে পারবো না। দেখমু কোনো বড় লোক তোরে বিয়া কইরা নিতে। তমাতুলির কথা শেষ হওয়ার আগেই রহিমা বিবি 3 মেয়েকে ধমক দিয়ে বলছা, তোরা থামদি। ওরা থেমে গেছে। রহিমা বিবি 3 মেয়েদেরকে বুঝিয়ে বলছে, দেখ মা, তোগো বাপে 3 ডাকাইতের লগে তোগো 3 জনের বিয়া ঠিক কইরা রাখছে। ডাকাইতের লগে বিয়া দিব দেখাই তোগো বাপে তোগরে এই বছর আর কলেজও ভর্তি হইতে দিল না। তোরা যে আসিফ হাসিবের লগে প্রেম করস, এইটা তো তোগো বাপে জানে না। যেদিন জানবো ওই দিনই নিয়া 3 মাইয়া 3 ডাকাইতের লগে বিয়া দিয়া দিব। তোগো বাপে তো আর মাইয়াগো সুখ চায় না।
ডাকাইতের লগে তোগরে বিয়া দিয়া দলে নিজের শক্তি বাড়ায়া তোগো বাপে বছরের পর বছর ডাকাইত সর্দার থাকতে চায়। কতদিন পলায়া প্রেম করবি, যেদিন বাপের কাছে ধরা পড়বি ওই দিনই তোগো প্রেম শেষ কইরা দিব। এর চেয়ে দূরে থাইকা আসিফ হাসিবের লগে যোগাযোগ করিস। আমাগো যাইতে ইচ্ছা করে না গো মা। ওই শহরে গেলে তোগো 3 জনেরে অনার্সে ভর্তি করাইমু। তমা তুলি, সত্যি অনার্সে ভর্তি করাইবা মা? সত্যি ভর্তি করাইমু। আমরা রাজি, কও মা কি কি গোছান লাগবো? এই এলাকা দিয়া পলানের সময় কইমু যে তৃপ্তির মাথা ব্যথা করে, এই কারণে আমরা হাসপাতালে যাইতাছি। হাসপাতালে ভর্তিকরণ লাগতে পারে তৃপ্তিরে, এই কারণে ব্যাগে কাপড় চোপড় নিয়ে যাইতাছি। এই কথা কয়া পলাইতে হইব। খালি ব্যাগে জামা কাপড় নিব, সোনা গয়না সব আমরা 4 জনে নিজেরা পরমু। তারপরে বোরকা পইরা নিব। বোরকার মধ্যে কেউ আমাগো চিনতে পারবো না। সোনা গয়না যে লগে আসে এইটাও বোরকার মধ্যে কেউ বুঝতে পারবো না। তোরা ব্যাগ গোছায়া নে। তয়ব সর্দার যে তখন পতিতালয় মেয়ে বিক্রির কথা বলছিল, এটা শুনেই তখন দিশা তৃপ্তি বের হয়ে এসেছিল। তৃপ্তি রহিমা বিবিকে তখন জিজ্ঞাসা করেছিল, মা, কাকে পতিতালয়ে বিক্রি করে দিতে চায় বাবা? রহিমা বিবি তৃপ্তিকে বলেছিল, তোমার বাবারে শয়তানে ধরছে, মাইনসের বুদ্ধিতে নিজের মাইয়ারে পতিতা পাড়ায় বেচতে চায়। এই কারণেই আমি তোমা গোলে নিয়া পলায়া যাইমু। কেউ জিজ্ঞাইলে কইমু তোমারে ডাক্তার দেখাইতে নিয়া যাইতাছি। তুমিও এই কথাই কইবা। ঠিক আছে মা। দিশা, তমা, তুলি আর তিথি ওদের জামা কাপড় কলেজ ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। রহিমা বিবি তাদের ঘরে থাকা সাধারণ ট্র্যাভেল ব্যাগে কাপড় চোপড় ঢুকিয়ে নিয়েছে। সবাইকে সোনা গয়না পরিয়ে দিয়েছে। এবার রহিমা বিবি 4 মেয়ে সহ ঘর থেকে বের হয়ে যাবে। সবাই বোরকা পরে নিয়েছে। ঘর থেকে বের হবার আগে তৃপ্তি দিশা আলনায় একটা বিয়ের শাড়ি আর ওড়না দেখিয়ে রহিমা বিবিকে বলছে, মা, এত সুন্দর শাড়ি আর ওড়না রেখে যাবেন, এগুলোও সাথে নিয়ে চলেন। ওই শাড়ি আর ওড়না হচ্ছে তৃপ্তির বিয়ের শাড়ি ও ওড়না। রহিমা বিবি তৃপ্তিকে বলছে, ঠিক আছে, তুমি ওই শাড়ি আর ওড়না আমার ব্যাগে দাও। তৃপ্তি শাড়ি আর ওড়না মায়ের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। এরপরে ওরা বের হয়ে গেছে। বের হওয়ার পথে 2-1 জন জানতে চেয়েছে ওরা কোথায় যায় সে সম্পর্কে। ওরা বলেছে যে তৃপ্তির চিকিৎসার জন্য ওরা হাসপাতালে যাচ্ছে। এরপরে লঞ্চে করে মেঘনা পাড়ি দিয়ে ওরা চলে এসেছে সুহৃদের শহরে। সোয়েবের বন্ধু লঞ্চ ঘাট থেকে ওদেরকে রিসিভ করেছে। বাসা সন্ধ্যায় ভাড়া করেছে সোয়েবের বন্ধু। এখন রাত প্রায় 9টা বাজে। রহিমা বিবির হাত পুরো খালি, অনেক কিছু লাগবে নতুন বাসায়। রহিমা বিবির কাছে কোনো ব্যাংকের কার্ড নেই। সোয়েবের পাঠানো টাকা রহিমা বিবি ব্যাংক থেকে চেকের মাধ্যমে উঠিয়ে থাকে। এই রাতে ব্যাংকও খোলা নেই, তাই রহিমা বিবি ভাবছে একটা জুয়েলার্সে গিয়ে হাতের একটা বড় আংটি বিক্রি করবে। তার স্বামীর ডাকাতি করা আংটি এটা। তৃপ্তি, তমা আর তুলিকে সোয়েবের বন্ধুর সাথে রহিমা বিবি সে ভাড়া করা বাসায় পাঠিয়ে দিয়েছে, আর তিথিকে নিয়ে নিজে শহরে ঘুরে বেড়াচ্ছে। কোনো একটি জুয়েলার্স খুঁজে পেলে সেখানে এই বড় আংটি বিক্রি করে বিছানার চাদর, বালিশ, তোশক, বাজার, রাতের খাবার এসব নিয়ে যেতে চায় সে। ঘুরতে ঘুরতে একটি জুয়েলার্স খুঁজে পেয়েছে তারা। সেখানে আংটি বিক্রির ব্যাপারে কথা বলছে রহিমা বিবি। তখন তিথি হঠাৎ তাকিয়ে দেখে রাস্তার ওপাশ থেকে একজন ছেলে ওর দিকে তাকিয়ে আছে। তিথি এই সুহৃদের শহরে এসেই বোরকার মুখ খুলে ফেলেছিল। রাস্তার ওপাশ থেকে লোকটা বারবার তাকাচ্ছে তিথির দিকে। গয়না বিক্রির টাকা নিয়ে রাস্তা ক্রস করে আসতে হচ্ছিল ওদেরকে। রহিমা বিবি ছিল আগে আগে আর তিথি ছিল পেছনে পেছনে। তাকিয়ে থাকা সে ছেলের পাশ দিয়ে যাওয়ার সময় তিথি মনে মনে ভাবছে ওকে একটা ধমক দিয়ে যাই। যেই ভাবা সেই কাজ। তিথি ছেলেটাকে বলছে, এতক্ষণ ধরে নিশ্চয়ই আমাকে গয়না বিক্রির টাকা ছিনতাই করার প্ল্যান করছস। শোন, আমি হইলাম ডাকাইত সর্দারের মাইয়া, আমাগো টাকা ছিনতাই করণের ধান্দা করিস না। সে ছেলেটা সাথে সাথেই বলে উঠেছে, আপনি কে আপনি? কানে কম শোনস নাকি? ছিনতাই করার জন্য তো হ্যাবলার মতো মাইয়া মাইনসের দিকে ঠিকই তাকায়া থাকতে পারছস। ভালো কইরা শুইনা রাখ, আমি হইছি ডাকাইত সর্দার। এইবার বুঝছস? না বুঝলে এখন তোর নাক ফাটায়া দিমু। সে ছেলেটা সাবলীলভাবে বলে উঠেছে, আমি কোনো ছিনতাইকারী না, আমি আসলে পুলিশের লোক। সন্ধ্যার পরে এই জুয়েলার্স এলাকায় ছিনতাই বেশি হয়, তাই সিভিল পোশাকে দাঁড়িয়ে আসি। তিথি পড়ে গেছে এবার মহাবিপদে। হায় হায়, পুলিশের কাছে ডাকাত সর্দার বাপের কথা বলে দিল। এখন ডাকাত বাবাকে পুলিশের হাত থেকে কিভাবে বাঁচাবে সে? তড়িঘড়ি করে এবার তিথি পুলিশকে বলে দিয়েছে, না মানে আমি আপনারে ভয় দেখাইতে চাইছিলাম। আমি আসলে কারো মেয়ে না, আমার কোনো বাপি নাই। আমার নাম তিথি আর আমার বাপের কোনো নাম নাই।
এ কথা বলেই তিথি তাড়াহুড়ো করে মায়ের কাছে চলে যাচ্ছে, কিন্তু সে পুলিশও তিথির পিছু পিছু আসছে আর জিজ্ঞাসা করছে, এই দাঁড়ান, প্লিজ দাঁড়ান, আপনার নাম আর আপনার বাবার নাম বলে যান প্লিজ। তিথি এতক্ষণে রহিমা বিবির কাছে চলে এসেছে। সেখান থেকেই পুলিশকে উত্তর দিয়েছে, আমার নাম তিথি আর আমার বাপের কোনো নাম নাই। এমন কথা শুনে রহিমা বিবি তিথিকে এক চড় দিয়ে বলছে, কি কইসোস, তোর বাপের নাই নাম? কি কইতাসোস এইসব? রহিমা বিবির কাছে এসে পুলিশ ছেলেটা সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম আন্টি, আমি সঞ্জীব, এটা আপনার মেয়ে? রহিমা বিবি সংক্ষেপে সালামের উত্তর দিয়ে বলছে, ওয়ালাইকুম সালাম, বাবা, এরা আমার ছোড়ো মাইয়া। আচ্ছা আন্টি, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তোই। রহিমা বিবি কথা শেষ করতে পারেনি, তার আগেই তিথি মায়ের মুখ চেপে ধরে বলেছে, আমার মার কোনো স্বামী নাই, মার কোনো দিন স্বামী ছিলও না। তিথি মাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছে আর রহিমা বিবি তিথিকে 2 হাতে থাপড়াচ্ছে আর বলছে, রহিমা, বেইজ্জতি করতাসস কেন আমারে? তোগো বাপের নাই নাম? পুলিশ ছেলেটাও ওদের পিছু পিছু আসছে। তিথি মনে মনে নিজেকে 200 বার গালি দিচ্ছে। কেন যে ডাকাত পাড়ার ডায়লগ এখানে এসে দিতে গেল? ডাকাত পাড়ায় ডাকাত সর্দারের মেয়ে মানেই বিশাল ব্যাপার। কত গর্বের সাথে এই ডায়লগ দিয়ে এসেছে তিথি বছরের পর বছর, কিন্তু এ শহরে এসেই সে ডায়লগ দিয়ে ধরা খেয়ে যাওয়ার উপক্রম হল। সে রাতে ভাড়া বাসায় গিয়ে রহিমা বিবি ফোনের সিম চেঞ্জ করে ফেলেছে, যেন স্বামী তয়ব কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। এরপর নিশ্চিন্তে শুরু করেছে নতুন জীবন। কয়েকদিন পরের ঘটনা, জীবনের বসন্ত হারিয়ে এলোমেলো হয়ে গেছে সুহৃদের হৃদয়। জীবন থেকে শুধু বসন্ত হারায়নি সুহৃদ, হারিয়েছে তার বাসন্তীকেও। সুহৃদ জানে তার জীবনে আসা বাসন্তী মরে গেছে। বাসন্তী মরে গেলে কিভাবে ফিরে পাবে সে তার হারানো বসন্ত? এই কয়েকদিন ব্যাংকে যায়নি সুহৃদ। একটি বেসরকারি ব্যাংকের জেলা শহরের প্রধান ব্রাঞ্চে চাকরি করে সে। ব্রাঞ্চ প্রধান সুহৃদকে ভীষণ ভালোবাসে। ব্রাঞ্চ প্রধান নিজেও গিয়েছিল সুহৃদের বিয়ের বরযাত্রীতে, সাক্ষী হয়েছিল সেই দুর্ঘটনার। তাই সুহৃদকে এ দুঃখের দিনে অফিস করার জন্য চাপ দেয়নি ব্রাঞ্চ প্রধান। কিন্তু আগামীকাল ব্যাংকে ঢাকা থেকে ভিজিটর আসবে, তাই আগামীকাল ব্যাংকে যেতে হবে সুহৃদকে। ওইদিকে আগামীকাল তৃপ্তিতে দিশাকে ডাক্তার দেখাবে রহিমা বিবি, তাই ব্যাংক থেকে সোয়েবের পাঠানো টাকা তুলবে সে। সুহৃদ যে ব্যাংকে চাকরি করে ওই ব্যাংকেই টাকা উঠাতে যাবে রহিমা বিবি। তৃপ্তিকে সাথে নিয়ে যাবে সে। ব্যাংক থেকে টাকা তুলে সেখান থেকে বিভাগীয় শহরে দিশাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। সুহৃদ আর দিশা আগামীকাল একই ব্যাংকের একই ব্রাঞ্চে যাবে। তবে কি আগামীকালই দেখা হবে ওদের? সকালের সোনালি রোদ এসেছে হেসে হেসে, হয়তো কিছু বলতে চায় আজ ভালোবেসে। সত্যিই কি আজ হবে ভালোবাসার কথা? খুঁজে কি পাওয়া যাবে ভালোবাসার মানুষকে? খুঁজে না পেলে কি করে হবে ভালোবাসার কথা? আজ সকালেই রহিমা বিবি বের হয়ে গেছে তৃপ্তি আর তমাকে নিয়ে। প্রথমে ব্যাংকে গিয়ে টাকা তুলবে রহিমা বিবি, সেখান থেকে ওদেরকে নিয়ে বিভাগীয় শহরে যাবে তৃপ্তির চিকিৎসার জন্য। রহিমা বিবি তমাকেও সাথে নিয়েছে, যেন প্রয়োজনে সাহায্য করতে পারে। বাসা থেকে বের হলে একটু সামনেই একটি ঔষধের ফার্মেসি। রহিমা বিবি ফার্মেসিতে গিয়েছেন ঔষধ কেনার জন্য। দিশা আর তমা বাইরে দাঁড়িয়ে আছে। তমার বোরকার মুখ খোলা ছিল। এর মধ্যে তমাকে দেখেই সজীব নামের সেই পুলিশ ছেলেটা এসেছে। সে আজকে পুলিশের ড্রেসে আছে। তমাকে দেখেই সজীব জিজ্ঞাসা করছে, কেমন আছেন? সেদিন এরকম করছিলেন কেন? কে দিশা? রহিমা বিবি আর তিথি সেদিন বাসায় গিয়ে পুলিশের ঘটনার কথা কাউকে কিছু বলেনি। নতুন বাসায় কত শত ঝামেলা ছিল, পুলিশ এসে ঘটনার কথা বলার সময় তো পেল না। কিন্তু তমা যে তিথির যমজ বোন, এটা তো আর সজীব নামের এই পুলিশ ছেলেটা জানে না। তমা, তুলি, তিথি 3 জনই দেখতে একই রকম। সজীব তমাকে তিথি ভেবেই কথা বলতে এসেছে। যাই হোক, তমা তো আর সজীবকে চেনে না। তমা সজীবের প্রশ্নের উত্তরে বলছে, ভালো আছি, কিন্তু আমি আবার কবে কি করলাম? ওই যে সেদিন দৌড়াদৌড়ি করেছিলেন। বুঝছি, পুলিশই ঝামেলা করতে চান। তমা। দিশা এক ধমক দিয়ে তমাকে বলছে, তমা চুপ করবি তুই, চল ফার্মেসির ভেতরে চল তো, এখানে থেকে এত কথা বলার দরকার নেই। তমা আর দিশা চলে গেছে ফার্মেসির ভেতরে। পুলিশ অবাক হয়ে তাকিয়ে আছে ফার্মেসির দিকে। পুলিশ ভাবছে, হ্যাঁ, ভেতরের এই বয়স্ক মহিলাটাও তো ঠিক আছে। এই মহিলার সাথে থেকেই সেদিন এই মেয়েটা বলেছিল ওর নাম তিথি, আর আজ শুনলাম ওর নাম তমা। সেদিন আমি পুলিশ শুনে মেয়েটা দৌড়াদৌড়ি করলো, আর আজ আমাকে পুলিশের ইউনিফর্মে দেখেও মেয়েটা কি সুন্দর স্বাভাবিক। আজব ব্যাপার। ঔষধের দোকান থেকে বের হয়ে রহিমা বিবি একটি সিএনজি অটো নিয়েছে। সবাই বোরকার মুখ আটকিয়ে নিয়েছে। উদ্দেশ্য, সিএনজি অটোরিকশা নিয়ে ওরা ব্যাংকে যাবে।
সেখানে সিএনজি রেখে ব্যাংক থেকে টাকা তুলে ওরা বাস স্ট্যান্ডে যাবে। বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যাবে বিভাগীয় শহরের হাসপাতালে। সিএনজি করে ব্যাংকে যাওয়ার সময় দিশার বাম হাতের আংটির সাথে বোরকার সুতো আটকিয়ে যায়। দিশা ডান হাত দিয়ে সুতো খুলে নেয়। সেদিন রাতে ডাকাতদের আস্তানা থেকে বের হওয়ার আগে রহিমা বিবি দিশার সব গয়না খুলে তার স্বামী তৈয়বের হাতে দিয়েছিল, কিন্তু এই আংটিটা রহিমা বিবির কাছে অন্য রকম মনে হওয়ায় এটা সে দেয়নি। তখন সে হাতের তালুর দিকে আংটিটা ঘুরিয়ে রেখে দিয়েছিল, যেন ডাকাতদের কেউ সহজেই দেখতে না পায়। তাই আজও দিশার বাম হাতের অনামিকায় সে আংটি আছে। এরপর থেকে ডাস্টাস। আজ সকালে উঠে রেডি হয়ে ব্যাংকে এসেছে সুহৃদ। এতদিনে দাড়ি গোফে একদম দেবদাস হয়ে গিয়েছিল সে। পাঠানদের মতো চিকন নাক ঠিক থাকলেও চোখের নিচে কালি পড়ে দাড়ি গোফ আর চুল বড় হয়ে একদম সন্ন্যাসী লুক ধারণ করতে যাচ্ছিল সুহৃদ। আজ শেভ করে কিছুটা ফর্মাল লুক এনে অফিসে এসেছে সে। স্ত্রী হারানোয় কলিগরা সান্ত্বনা দিচ্ছে তাকে। সুহৃদ ভাবছে, কি দুর্ভাগ্য আমার যে বিয়ের দিনই স্ত্রী মরে গেল। কিন্তু স্ত্রীর মৃত্যুর কথা ভেবে বসে থাকলে তো আর আজ হবে না। এতদিনে অনেক কাজ জমা হয়ে আছে তার, আজ অনেক কাজও করতে হবে তাকে। সুহৃদের ব্যাংকের সামনে এসে সিএনজি থামিয়েছে দিশারা। সিএনজি দাঁড় করিয়ে রেখে ব্যাংকে প্রবেশ করেছে ওরা সবাই। সুহৃদের পাশের কাউন্টারে টাকা তুলতে এসেছে রহিমা বিবি। টাকা তোলার জন্য সুহৃদের কলিগকে চেক দিয়েছে সে ব্যাংকার অ্যাকাউন্টের তথ্য কিছুক্ষণ দেখে রহিমা বিবিকে বলছে, আপনি তো কোনোদিন এই ব্রাঞ্চ থেকে টাকা তোলেননি। আপনার বোরকার মুখটা খুলতে হবে, কারণ চেক নিয়ে এলেও আপনার ছবির সাথে চেহারাটা আমি মিল করে দেখতে চাই। পাশের কাউন্টারে থাকা সুহৃদের কানে গিয়েছে তার কলিগের কথাটা। রহিমা বিবিও বোরকার মুখ খুলে ফেলছে। হুঠাৎ সুহৃদের নজর গেল রহিমা বিবির দিকে। রহিমা বিবির পাশে থাকা তমা তখন ব্যাগ থেকে পানির বোতল বের করে বোরকার মুখ খুলে পানি খাচ্ছিল। তমার দিকেও নজর পড়ল সুহৃদের। এদেরকে কোথায় যেন দেখেছি এমনটাই ভাবছে সুহৃদ, কিন্তু মনে করতে পারছে না সে। তমার পাশে থাকা দিশার দিকেও নজর গেছে সুহৃদের, কিন্তু বোরকায় মুখ আটকে রেখেছে দিশা। চোখ খোলা থাকলেও মাথা নিচু করে রাখায় সুহৃদ চোখও দেখতে পায়নি দিশার, তাই দিশা সম্পর্কে কিছু বুঝতেও পারল না সে। ব্যাংকিং লেনদেন শেষ করে ওরা চলে যাচ্ছিল। যাওয়ার সময় দিশা বাম হাত দিয়ে বোরকার হিজাবের উপর থেকে মাথা চুলকাচ্ছিল। হঠাৎ সুহৃদের নজর গেল সে বোরকা পরা মেয়ের বাম হাতের অনামিকার আংটির দিকে। এই আংটি সেই আংটি যেটা সে দিশাকে দিয়েছিল এনগেজমেন্টে। এ আংটি লন্ডন থেকে এনেছিল সুহৃদ, আর আংটি পরিহিত মেয়ের হাতটাও দিশারই হাত। মুহূর্তেই সুহৃদ বুঝতে পারে যে এটাই দিশা। দিশা দিশা বলে চিৎকার করতে করতে সুহৃদ কাউন্টার থেকে বের হয়ে আসে। তৃপ্তির কানে বেজেছে দিশা দিশা নামে ডেকে যাওয়া একজন পুরুষ লোকের চিৎকার, কিন্তু স্মৃতি হারানো তৃপ্তির কাছে এই দিশা নাম বড়ই অপরিচিত। তবুও পেছন থেকে একজনকে উন্মাদের মতো করে কাউকে ডাকতে শুনেও একবার পেছন ফিরে তাকিয়েছে তৃপ্তি। বোরকার ভেতরে থাকা ওই চোখ দেখেও সুহৃদ শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এটা সত্যিই দিশা। তৃপ্তিরা ব্যাংকের গ্লাস ডোর খুলে বের হয়ে গেছে। সুহৃদও ব্যাংকের গ্লাস ডোর খোলার জন্য হাত দিয়েছে, কিন্তু ততক্ষণে ব্রাঞ্চ প্রধান এসে পেছন থেকে সুহৃদের হাত ধরে ফেলছে। ব্রাঞ্চ প্রধান বের হচ্ছিল ঢাকা থেকে আসা ভিজিটারকে রিসিভ করতে। এসেই দেখে পাগলের মতো দৌড়ে গ্লাস ডোর খুলছে। ব্রাঞ্চ প্রধান সুহৃদের হাত আটকে রেখে ধমক দিয়ে বলছে। ব্রাঞ্চ প্রধান কথা শেষ করতে পারেনি, তার আগেই সুহৃদ এক ঝটকায় ব্রাঞ্চ প্রধানের হাত ছাড়িয়ে গ্লাস ডোর খুলে বাইরে চলে গেছে। কিন্তু এতক্ষণে যা হবার সেটা হয়ে গেছে। দাঁড় করিয়ে রাখা সে সিএনজি অটোতে করে দিশারা চলে গেছে। সুহৃদ এদিক সেদিক তাকিয়ে রাস্তায় কোনো সিএনজি অটো দেখতে পাচ্ছিল না। ব্যাংকে আসা সে ভিজিটর ব্যাংক থেকে বের হওয়া এক যুবকের এহেন পাগলামি দেখে সে ব্রাঞ্চ প্রধানের কাছ থেকে জেনেছে যে এ যুবক এই প্রাইভেট ব্যাংকেরই একজন অফিসার। এদিকে সুহৃদ এক দৌড়ে রাস্তার মোড়ে চলে এসেছে। রাস্তার মোড়ে গিয়ে দিশাদের সিএনজি চিনতে পারেনি সে। চিনবে কিভাবে? সুহৃদ দৌড়ে এ মোড়ে আসতে আসতে সিএনজি মোড় পার হয়ে বহু দূরে চলে গেছে। সুহৃদ ভাবছে, আমি এখনই ব্যাংকে ফিরে যাই। এরপরে ব্যাংকে ফিরে এসে সুহৃদ তার পাশের কাউন্টারের কলিগের কাছ থেকে ওই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়েছে। রহিমা বিবির নাম, স্বামীর নাম, ঠিকানা আর ফোন নাম্বার সবই পেয়ে গেছে অ্যাকাউন্টের তথ্য থেকে। সেখান থেকে নাম্বার নিয়ে সে ফোন দিয়েছে রহিমা বিবির নাম্বারে, কিন্তু রহিমা বিবি তো এই শহরে এসেই পুরনো সিম বন্ধ করে রেখেছে, কল ঢোকেনি রহিমা বিবির নাম্বারে। সুহৃদ ভাবছে আজই যাবে মেঘনা তীরের রহিমা বিবির গ্রামের এই ঠিকানায়। সুহৃদের মনে পড়ছে দুর্ঘটনার পরদিন সকালের কথা।
তখন সে স্পিড বোটে করে দিশাকে খুঁজে বেড়াচ্ছিল মেঘনায়। আর তখন এই ঠিকানায় বর্ণিত মেঘনাপাড়ের এলাকা থেকেই একজন মহিলা ও একটি মেয়ে একজন অসুস্থ রোগীকে লঞ্চে উঠাচ্ছিল। সে মহিলা আর মেয়ে হচ্ছে আজকে দিশার সাথে ব্যাংকে আসা মহিলা এবং মেয়ে। সুহৃদের মনে প্রশ্ন হচ্ছে, তবে কি দিশাকেই সেদিন ওরা লঞ্চে উঠিয়েছিল? মেঘনায় পড়ে গিয়ে কি সমস্যা হয়েছিল দিশার? কেন আজ দিশা তার স্বামীর চিৎকার শুনে পেছনে তাকিয়েও অচেনার মতো ভাব করে চলে গেল? সুহৃদ ফোন দিয়েছে দিশার বাবাকে। দিশার বাবা ফোন রিসিভ করতেই সুহৃদ উত্তেজনার সাথে বলে উঠেছে, আব্বা, দিশা তো বেঁচে আছে আব্বা। কি বলছো? দিশা বেঁচে আছে আব্বা, দিশাকে পাওয়া গেছে। আমার মেয়েকে পাওয়া গেছে? দাও, আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। আব্বা, দিশা ব্যাংকে এসেছিল, তবে আবার হারিয়ে গেছে। ব্যাককেল, তুই আবার হারিয়ে ফেলেছিস আমার মেয়েকে? তুই আমার মেয়ে বের করে দিবি। ঠিকানা পেয়েছি আব্বা, আজই বের করে ফেলব। আমিও আসবো আমার মেয়ে খুঁজতে। আমি একাই বের করতে পারবো আব্বা। আব্বা। দিশা। সুহৃদ ভাবছে আজ ব্যাংক থেকে ভিজিটর চলে গেলেই সে দিশাকে খুঁজতে যাবে, আজই ফিরিয়ে আনতে চাই সে তার স্ত্রীকে। এসব ভাবনার মাঝেই ব্রাঞ্চ প্রধানের রুম থেকে সুহৃদের ডাক এলো। সুহৃদ চলে গেছে ব্রাঞ্চ প্রধানের রুমে। সেখানে যাওয়ার পরে ভিজিটর সুহৃদকে বলল, মিস্টার সুহৃদ হাসান, আজ আমি এখানে ইন্সপেকশন করতে এসেছি। আজকের এই গুরুত্বপূর্ণ দিনেও আপনি শৃঙ্খলা বজায় রাখতে পারেননি। অফিস টাইমে শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আপনাকে এই চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।